না, মুখে উচ্চারণ করতে হবে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। উচ্চারণ করা ছাড়াও ভালোবাসা যায় না রে পাখি, যায়। আজ রাত ঠিক 12টায় পুকুর পাড়ে আমি থাকবো, দেখা করতে আসবি তুই? এতটুকু লিখেই শেষ করলো। পুরো চিঠিটা পড়ার সময় তার গলা ক্ষণে ক্ষণে শুকিয়ে এসেছিল। কয়েক গ্লাস পানি এতক্ষণে পেটে চালান করে দিল। এই প্রথম কোনো প্রেমপত্র পেয়েছে সে। অথচ কত প্রেমিক এসেছিল ওর হাতে চিঠি গুছতে, ফুল বিলাতে। ওই দূর হতেই তাদের ফিরতে হয়েছে। কারণ নবাব যে ওর পেছনে বডিগার্ড লাগিয়ে রেখেছিল, যারা চিঠি দেওয়ার কেন কথা বলার চেষ্টা করলেই ওয়ারিং দেওয়া হতো। এই জন্য কোনো চিঠি ওর হাতে এসে পৌঁছাতেই পারেনি। প্রথমবার প্রেমপত্র পড়ে বালিকার হাত পা বক্ষের কম্পন বেড়ে গেল। বড্ড দুশ্চিন্তায় পড়ে গেল। রাত 12টার পর তাকে পুকুর পাড়ে দেখা করতে বলেছে। ও নিজের রুম থেকে জানালা দিয়ে পুকুর পাড়ে উঁকি দিল। বাপরে, কি অন্ধকার! ওখানে যাওয়ার সাহস নেই। রাত তো অলরেডি 10টা বেজে গিয়েছে। সে ঘুমানোর জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দু চোখের পাতায় তন্ত্রা নামক বস্তু নেই। বারবার মনে হচ্ছে এই বুঝি লোকটা এসে ওকে ধমকে শুধালো। বলছি না রাত 12টায় পুকুর পাড়ে থাকতে, থাকিস নাই কেন? এক প্রকার ছটফটিয়ে লাফিয়ে ওঠেও, বুকে অবিলম্বে থুতু চিটায়। বাপরে, কি হুমকি! এসব কি ভাবছে সে? না না, যা কিছু হয়ে যাক, বাইরে তো একদমই বের হওয়া যাবে না, মানে যাবে না। মনের সঙ্গে যুদ্ধ করতে করতে অবশেষে রাত 11টার দিকে ঘুমিয়ে পড়ল। ঘড়ির কাঁটা যখন রাত 12টার করে, সে তখন সুগভীর তন্দ্রায় নিবিষ্ট। তৎক্ষণাৎ কিঞ্চিত আঘাতে তার শখের তন্দ্রাটা ভেঙে গেল। নিজের মুখের ওপর কাগজের টুকরো পড়ে থাকতে দেখে অবিলম্বে হকচকিয়ে উঠল। সামনের জানালার কপাট দেখল শটাং করে খোলা, অথচ সে যখন ঘুমিয়েছিল তখন ভালো করেই বন্ধ করে শুয়েছিল। তাহলে খুললো কি করে? তৎক্ষণাৎ জানলা দিয়ে উঁকি মারে। চাঁদের আলোতে দেখে পুরুষত্বতেও প্রতিচ্ছবি। অমনি পাখির সর্বশরীর শিরশির করে দোলাচলে শিউরে উঠল। ভয়ে আতঙ্কে সূক্ষ্ম মুখখানা নীলচে হয়ে এলো। দু পা পিছিয়ে যায়। লোকটা ওর মুখোমুখি হয়ে আসে। তত্তর করে নড়িত অধর হতে বেরিয়ে আসে। আপনি? জলদি পুকুর পাড়ে আয়, নয়তো ঘরে ঢুকে পড়বো। পাখি মহা মুসিবতে পড়ল। এই মুহূর্তে সে কি করবে মাথা কাজ করছে না তার। বুকের ভেতরে ওই ঢিপ ঢিপ দ্রিম দ্রিম নামক শব্দ হচ্ছে। তারপর লোকটার করা হুমকি। এত রাতে একজন প্রাপ্তবয়স্ক লোকের সঙ্গে দেখা করাটা শোভনীয় নয়। কেউ দেখে ফেললে সর্বনাশ, বদনাম দুর্নাম ছড়াবে। তবুও কেন যেন মনে হলো ও না গেলে সত্যি সত্যি লোকটা রণক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। তাই পুকুর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভালো একটা ওড়না মাথায় দিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেল। ধকপকানি করে বাজে হৃৎপিণ্ডের গতি। যত সামনে আগায় বুকের ধকধক শব্দ তত বাড়তে থাকে। অসাড় হয়ে আসে পা দুটি। পুকুরের পাড়ে হিজল গাছটা নিচে লম্বাটে লোকটা ছ্যা স্পষ্ট। মোবাইল টিপতে দেখা যায় ওনাকে। অন্যকে চিন্তায় ফেলে নিজে কি সুন্দর করে নিশ্চিন্তে মোবাইল টিপছে দেখ খাটা শাকটা। পাখির দম বন্ধ লাগে। গোর অস্থিরতা দেহ মন জুড়ে হামলা চালায়। লম্বা শ্বাস টেনে পরপর শুকনো ঢোক গেলে পিনপিনে হেঁটে ওনার সামনে যায়। পাখির উপস্থিতি টের পেয়ে লোকটা মোবাইল পকেটে ঢুকিয়ে নেয়। ওর উৎকর্ণের নিকটে এসে দু পকেটে হাত ঢুকিয়ে সামান্য পরিমাণ ভাঁজ দিয়ে দাঁড়ালো। কর্ণের সঙ্গে অথর লাগিয়ে পুরুষোচিত কণ্ঠে ফিসফিস করে বলে ওঠেন। কলিজা। কিশোরীকে দুর্বল করে দিতে, চরম অস্থিরতা বাড়িয়ে তুলতে এই একটি বাক্যই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে ওর বক্ষ স্পন্দনের ওঠানামা দ্রুতগতিতে বেড়ে গেল। শক্ত মনটা আচমকা বেসামাল হয়ে উঠল। হৃদয়ের অভ্যন্তরে চলে ভয়াবহ ঝড়ের তাণ্ডব। লোকটার দৃষ্টিসীমায় খুবই স্পষ্ট নয়। উনি ছুতে গেলে পাখি দ্রুত সরে যায়। সেটা দেখে লম্বাটে পুরুষটি শুকনো অধর বাঁকিয়ে হাসে। পাখি নিজেকে শক্ত রাখতে চায়, কঠিন মুখে বলে। আপনি কেন ডেকেছেন এই মধ্যরাতে? উনি পাখির মুখোমুখি হয়ে দাঁড়ায়। হাতের তালুতে বালিকার মুখটা আজলা করে তুলে ধরেন। বালিকার ভয়াতুর পাওয়া মুখটার দিকে ঝুঁকে ঠিক অধরের নিকটে অধর এনে শুধান। একজন পুরুষ একজন নারীকে এই মধ্যরাতে কেন ডাকে? তুই সত্যি জানিস না রে পাখি, না বুঝতে চাচ্ছিস না? নওয়াব মুখে পুরোটা উচ্চারণ করতে দিলেন না তিনি। তর্জনী আঙুল অধরে চেপে থামিয়ে দিলেন। শীষ। খুব নিকটে গিয়ে ফিসফিস করে ফের বলেন। কলিজা মুখে ভালোবাসি উচ্চারণ করলে কি ভালোবাসা হয়? তাছাড়া কি ভালোবাসা যায় না? না, তুই চোখের ভাষা বুঝিস না। পাখি ওনার থেকে দূরত্ব রেখে সরে দাঁড়ায়। মুখে উত্তর দেওয়ার মতন ভাষা খুঁজে পায় না। মস্তিষ্ক নির্বুদ্ধিতে ফাঁকা ফাঁকা লাগে। উনি আগাতেই পাখি চিৎকার করে ওঠে। কাছে আসবেন না, আর এক পাও এগোবেন না, আমার হাঁসফাঁস লাগে। এর চেয়েও অতি নিকটে থাকবি তুই। যতটা কাছে থাকলে হার্টবিট বেড়ে যায়।
জিভ দিয়ে শুষ্ক অতরখানা ভিজিয়ে ফের বলেন। এবং দুটি দেহের সন্ধিও হতে পারে। পাখি আটকে ওঠে, লজ্জায় তাকাতে পারে না অবধি। মাথা নুয়ে আসে, দৃষ্টি মাটির দিকে নামিয়ে রাখে। উনি ওকে ওসব নজরে দেখেছি। পাখি জিভ দিয়ে অতর ভিজায়, সরাসরি ওনার স্বচ্ছ চোখে চোখ তুলে দৃষ্টিজোড়া মেলায়। এরপরে হাঁসফাঁস করে বলে, নওয়াব ভাই, আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, বয়সে আমার থেকেও বড়। তবে আপনার রুচি এত খারাপ কেন? হ্যাঁ, চাল চলনহীন একজন মেয়ের ওপর নজর দেওয়াটা আপনার জন্য পাপ। শুধু পাপ নয়, মহাপাপ। আপনি আরো ভালো কিছু ডিজার্ভ করেন। তোর চেয়ে বেস্ট কাউকে মনে হয়নি। সাসরামি করছেন কেন? প্রেমিকদের ছ্যাঁচড়ামি করতে হয় রে পাখি। যে প্রেমিক যত বেশি ছ্যাঁচড়া, সে তার প্রেমিকার কাছে তত বেশি মূল্যায়ন। আপনি চলে যান নওয়াব ভাই, আপনাকে বোঝানো আমার কাম্য নয়। সুইটহার্ট, প্লিজ এসব নামে ডাকবেন না, অস্বস্তি দেয় আমায়। আমি ডাকবো পাখি, একবার নয় শতবার ডাকবো। যতবার ইচ্ছে ততবার। দরকার পড়লে মুখ দিয়ে ফেনা বের করে ফেলবো, তবুও ডাকবো। তোকে শুনতে হবে। তোর অস্বস্তি হলে হোক, এখন থেকে রোজই তোর এসব শুনতে হবে। অভ্যেস করে নে। পাখি রেগে গেল ও রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ নয়, আপনার সঙ্গে আমার যায় না। যায় না যায় সেটা আমি বুঝবো, তুই মাতব্বরি করছিস কেন? আপনার সঙ্গে কথা বলাই বেকার। পাখি হনহনিয়ে হেঁটে চলে যাচ্ছিল। নফ ওর কোনু টেনে ধরে থামিয়ে দিল। যাচ্ছিস কোথায়? আমার কথা এখনো শেষ হয়নি। আপনার কথা সারা রাতও শেষ হবে না। পাখি, বোঝ একটু আমায়। কি বুঝবো নওয়াব ভাই, কি বুঝবো? এই যে আপনি আমায় ভালোবাসেন। বুঝেছিস তাহলে? পাখি চুপ হয়ে গেল। নফ ওকে স্পর্শ করতে যাবে, তার আগে ও ছিটকে দূরে সরে যায়। ছোবেন না আমায়, এখানেই দাঁড়িয়ে থাকুন। নফের চোয়াল শক্ত হয়ে এলো। দু ভ্রুর মাঝে তিনটি কুচকানো চিন্তান্বিত ভাঁজ পড়ে। ললাটে তর্জনে আঙুল ঘষে। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার প্রয়াস চালান। কণ্ঠের বেগ বহাল রেখে নিটাল ওষ্ঠপিষে বলেন, আমি যদি চাই তোকে এই মুহূর্তে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না। তোকে সময় দিলাম 2টো দিন। এই 2টো দিন ভাববি তোর মন কি চায়। খবরদার না উত্তর আমি শুনবো না, বরং মানিয়ে নিতে শিখিস। আমার সঙ্গেই তোকে কাটাতে হবে, আমার সঙ্গে একই ঘরে থাকতে হবে এবং একই বেডে। আমাকে পুরোপুরি স্বামী হিসেবে ভাবতে হবে। যত তাড়াতাড়ি মেনে নিবি ততই ভালো। 2 দিন পর ফের এই একদম পালাই পালাই করবি না। 2 দিন পর যেন তোর দেখা পাই, নয়তো তোর বাপকেও মানব না। সোজা ঘর থেকে তুলে কাজী অফিসে নিয়ে যাব। বুঝেছিস তুই? এরপরে লোকটা নির্বিশেষে নির্বিঘ্নে প্রস্থান ত্যাগ করে। রেখে যায় একজন অসহায়ত্ববোধ কিশোরীকে, যে সম্মান হারানো ভয়ে হাঁটু গেড়ে ডুকরে জমিন কাঁপিয়ে কেঁদে ওঠে। তার নির্লিপ্ত দৃষ্টিযুগল স্বচ্ছ পুকুরের পানিতে স্থির। নোনাজল নেত্রকণ হতে হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে দিয়ে দরজা আটকে কুঠিরের অভ্যন্তরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর চোখ দুটিতে আর ঘুম এলো না। নিশাচর রাত জাগা প্রাণীদের মতন জেগে রইল। বারংবার ওনার হুমকি ধুমকির দৃশ্যগুলি চোখের সামনে ভেসে ওঠে। অতঃপর চিন্তায় চিন্তায় অস্থিরতায় দীর্ঘ রজনী ওর তন্দ্রাবিহীন কাটে। চোখ দুটি ফোলা ফোলা, দৃষ্টি এলোমেলো। তৎপর ফের উচড়ে আসে গরম নেত্রবাড়ি। এভাবেই রজনীর শেষাংশ কাটায়। একসময়ে মসজিদ থেকে মুয়াজ্জিনের ডাক ভেসে আসে। সে তন্দ্রায় ডোবে। বেশ খানিকটা বেলা পড়েছে। আহা, চাঁদি ফাটা বিভাবসুর একই তেজস্ক্রিয় রূপ, যেন দেহ থেকে নোনাক্ত সেচ জল বের করিয়ে ছাড়ে। বর্তমান যা পরিস্থিতি, দিনে রোদ রাতে ঠান্ডা, এভাবেই চলছে জনজীবন। মধ্যাহ্নে স্কুলের বারান্দায় ছাত্রছাত্রীদের আনাগোনা বেড়ে চলল। কয়েকজন ছাত্রকে আবার কলেজ মাঠে ফুটবল খেলতে দেখা গেল। স্কুলের পেছনে ঠিক হাতের বাম পাশে একটি চায়ের টং ঘর। দল বেঁধে কয়েক সংখ্যক ছেলেপুলে হুমড়ে খেয়ে পড়ে সেখানে বসে সিগারেট টানছে। নাক মুখ দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে নিকোটিনের ধোঁয়া ওড়ায়। অথচ এরা এখনও ম্যাট্রিক দেয়নি, তার আগে সভ্যতা হারিয়ে নেশাখোরে পরিণত হতে চলল। ওদের অতিক্রম করে পাখি শাঁসা করে মুরুত বেগে হেঁটে গেল। চলন্ত রাস্তায় এত এত অপরিচিত মানুষের ভিড়ে স্ব ভাবনায় ডুবেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা, মুখটা শুকনো, নাকের ডগা ঈষৎ ঘরমাক্ত, দেহটা নিরতিশয়। হাঁটার ভাবভঙ্গিমা যথেষ্ট এলোমেলো, অগোছালো। পাংশুটে ও ফ্যাকাশে তার মুখভঙ্গিমা। হন্তদন্ত হয়ে নিখিল ভাইদের ঘরে ঢুকে পড়ল। এই অনতি মুহূর্তে ঘরে কেউ নেই। এই সুযোগ নিগুড় বিক্ষুব্ধ মেজাজে ব্যাগটা অদূরে ছুঁড়ে মারে। জুতা দুটো পাশে রেখে দেয়। হিজাবটি টেবিলের ওপর একেবারে নিক্ষিপ্ত।
কোমরে ক্রস বেল্ট টেনে টেনে চুলগুলি শক্ত হাতে খামচে ধরে অতপর হুহু করে কেঁদে উঠল। চোখ দুটি নোনা ধরা অশ্রু জলে ভেজা। এতটা অপমানিত সে কখনো হয়নি। বারংবার ওই দৃশ্য চোখের সামনে ভাসে। মিথ্যা অপবাদে তাকে চোর হতে হয়েছে। অত শেষে চুরি অবধি করেনি। জানি না ওদের টাকা কি করে ওর ব্যাগের মধ্যে আসলো। লজ্জায় ঘৃণায় স্কুল থেকে নিখিল ভাইদের বাড়ি চলে এলো। এটা একমাত্র জায়গা যেখানে মন খুলে অনায়াসে কাঁদা যাবে। কেউ কৈফিয়ত চাইবে না, নির্ণীত করতে আসবে না, বলতে হবে না ঘটনার নির্মম সারাংশ, নিষ্ঠুর সংলাপ বলি। বাড়িতে এখন কেউ নেই, কেবলমাত্র সে ছাড়া। কাঁদতে কাঁদতে এক প্রকার হেসকে উঠে গেল। সর্দি ছুঁড়ে মারে দরজার দিকে, নাক টানে, হাতের উল্টো পিঠ দিয়ে ভেজা গালটা মুছল। ততক্ষণে শ্যামবর্ণ মুখটা লালচে হয়ে এসেছে, চোখ ফুলে একাকার। স্বল্প সময়ের মধ্যে চোখের কার্নিশ লাল হয়ে এসেছে। ক্রমে ক্রমে তার দেহটা ক্রন্দনরতে ঝাঁকি মেরে ওঠে। এমন ফ্যাসফেসে কান্নার সুরে বিরক্ত হলো গুরুগম্ভীর লোকটা। মুখ থেকে নকশি কাঁথাটা সরিয়ে চট করে মাথা চেপে উঠে বসেন। মোটা দ্রভ্রুদয় ঈষৎ কুচকালেন। মাথার ভেতরে এক প্রকার ভ্রব যন্ত্রণা করছে। কাঁচা তন্দ্রা ছুটলে এমন হওয়াটা স্বাভাবিক। গতকাল রাতে ট্রিহোমে যাওয়া হয়নি। নিখিলের সঙ্গে সারা রাত আড্ডা দিয়ে সকাল 8টা কিংবা 9টা হবে তখন ঘুমিয়েছে। বেশি জোর হলে 3-4 ঘন্টা হবে। কপালদয়ে 3টি ভাঁজ রেখা ওনার পরে। মাথা তখনও ভো ভো করে ঘুরছে, এক প্রকার যাকে বলে ভোতা যন্ত্রণাময়। চোখ দুটিও ফোলা। পূর্ণ দৃষ্টি মেলে পাখির দিকে একবার তাকালেন। কিশোরীর বিবস্ত্র মুখটি ওর অক্ষিতে দৃশ্যমান হয়। লম্বা আলস্যমি দিয়ে উঠে দাঁড়ান। হামি দিতে দিতে সুথান, এই মধ্য দুপুরে কার শোকে কাঁদছিস রে তুই? আমি তো এখনো মরিনি, বেঁচে আছি। তুইও বিধবা হোসনি, তাহলে কাদার মানেটা কি? পাখি আচমকা থমকালো, ভরকালো, বিস্ময় নেত্রে কিঞ্চিত অবাকৃত হয়। ভালো করে ঝাপসা ঝাপসা চোখে ওনার গাম্ভীর্য মুখখানা দেখতে চেষ্টা করে। উল্টো দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ওনাকে আবছা আবছা করে চোখে দেখা যায়। উনি ফের বলেন, কার সঙ্গে ঝগড়াঝাটি বাঁধিয়ে আসলি? চোখের পানির ঠেলায় সামনের জনেরই দেখি না, আবার ঝগড়া করবো। মুখে কিছু বলল না, চুপচাপ হাত কসলায়। তবে সবচেয়ে আশ্চর্যজনক লাগে যেটা, উনি কি এই ঘরেই ছিল? কই, ও তো তখন দেখেনি, না খেয়াল করেনি। ততক্ষণে লোকটা এসে ওর সামনে বসে পড়ল। থুতনিটা উঁচু করে চোখের কোণ থেকে এক ফোঁটা পানি তর্জনী আঙুলের মাথায় ওঠায়। সেটার দিকে বিজ্ঞ লোকের মতো নিখুঁত চোখে কতক্ষণ চেয়ে চেয়ে কিঞ্চিত ভাবুকে বসে। পাখি বড্ড অবাক হয়, সঙ্গে কৌতূহল বিশিষ্ট। উনি আবার চোখের পানির ভেতরে কি এমন অন্বেষণ করে পেল ও বুঝল না। সেটাকে বিজ্ঞানীদের মতন রিসার্চ করতে উঠে পড়ে বসলো নাকি? প্রচুর রাগ হলো। তখন কেন ও বুঝলো না লোকটা এই ঘরেই আছে? সে জুতো পরে হনহনিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটা পিছু থেকে গলা ছেড়ে ডাকে, সুইট পটেটো। পাখি চলতি পথের মধ্যে অকস্মাৎ থেমে পড়ে, ঘাড় ঘুরিয়ে বলে, কি? ব্যাগটা রেখে যাচ্ছিস কেন? তোর বর এসে দিয়ে যাবে বলে? আজ যারা কথা বলবেন না। কাঁচা মরিচের মতন ছিটছিস কেন? সমস্যা কি? স্কুলে কারোর সঙ্গে মারামারি বাঁধিয়ে আসছিস নাকি? আপনাকে বলবো কেন? ঠিক আছে, যা। পাখি আশ্চর্য হয়। লোকটা ওকে অতিক্রম করে ঠাস করে মুখের ওপর দরজা আটকে দেয়। ওর অবাকতা বিস্ময়করতার ঘোর তখনও কাটে না। একসময় ভ্রম কেটে বাস্তবে ফেরে। লোকটার হয়েছে কি? এত সহজে মেনে নিল, কোনো প্রকার আপোষ জেরা করলো না, ধমকালো না পর্যন্ত, ঘোর দ্বিরুক্তিতাও দেখালো না। নিশ্চয়ই তলে তলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। 8-5 ভাবল না। অতশত ভেবে লাভও নেই। দ্রুত বাড়ির পথ ধরে। তখন বিকেল, আসরের ওয়াক্ত হবে। সূর্য পশ্চিম প্রান্তে হেলে গেছে। স্বাধীনকে দেখা গেল ওর নিকটে গিয়ে বসতে। পাখি কবুতরকে খাবার দিচ্ছিল। ওর ঘা ঘেঁষে গিয়ে বলে, গোলালু। পাখির আগে হিসিয়ে ওঠে, চোখ গরম করে। সকলে পেয়েছেটা কি? যে যার মতন ডাকা শুরু করে দিয়েছে। এত সুন্দর নাম থাকতে কেউ সুইট পটেটো, কেউ গোল আলু বলে ডাকছে। না না, আজই এর সমাধান করতে হবে। এরা দিন দিন লাইফে মাথায় চড়ে বসে যাচ্ছে। সে ছাড়বার পাত্র নয়। অদর কামড়ে ওর নাকের ওপর ঘুষি মেরে বসলো। স্বাধীন আর্তনাদ করে উঠল, ওমা রে। হাম্বা হাম্বা করছিস কেন? ধ্যাত তুরি, দিলি তো নাকটা ফাটিয়ে। এত জল্লাদ কেন তুই? হ্যাঁ? পাখি এবার রাখলো না। ওর হাত টেনে সোজা করে চেয়ারে বসালো। কবুতরের সামনে ধান ছিটিয়ে দিয়ে বলে, কি বলতে এসেছিস বলে বিদায় হ। মুডটা তো দিলি নষ্ট করে। ঠিক আছে, মুড ঠিক হলে আবার আসিস। তোর মতন আমার এত সময় নেই, তোকে একটা ভিডিও দেখাতে এসেছি। পাখি এবার সিরিয়াস হয়। চট করে স্বাধীনের পাশে চেয়ার টেনে বসে পড়ে। কৌতূহল নিয়ে বলে,
কি ভিডিও? আরে ভাই ধৈর্য ধর, অন্তত ভিডিওটা আসতে দে। পাখি রয়ে শয়ে বলে। ঠিক আছে। স্বাধীন তখন একটি ভিডিও প্লে করে। পাখি সুনিপুণ মনোযোগে দেখতে চেষ্টা করে। দুটি মেয়ে নিখিল ভাইয়ের দোকানের পিলারের সঙ্গে বাঁধা। তাদের ঘিরে আছে শত কয়েক লোক, যারা বৃষ্টি ভাষায় গালাগালি করছে। ওদের গায়ে বড় বড় অক্ষরে লেখা আমরা চোর। এতটুকু দেখেই পাখির চেতনা হারার মতন অবস্থা। সে তীব্র গরমে হাঁসফাঁস করে, চোখ মুখ খিচে ভাবে ওর সঙ্গে যেটা হয়েছে কেবলমাত্র ও জানে, তাছাড়া কারোর জানার কথা নয়। তাহলে উনি জানলো কি করে? ব্যাপারটা হেলায় উড়িয়ে দেওয়ার মতো নয়, তবে একটু শান্তি লাগছে যে ওরা ওদের পাপের শাস্তিটা অন্তত পক্ষে পেয়েছে। সকালে ও যখন স্কুলে গিয়েছিল, ক্লাসে বসে মেয়ে দুটোকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বানিয়েছিল, অথচ সে কিছুই জানতো না। তার বিনিময়ে একটা চড়ও খেয়েছে। তাই লজ্জায় ঘৃণায় চলে আসা ছাড়া কোনো উপায়ন্ত ছিল না, কেননা নিজেকে নির্দোষ প্রমাণ করার মতন কোনো উপায় ছিল না। স্বাধীনকে পাখি শুধায়। ওদের দুটোকে বেঁধে রেখেছে কেন? নিখিল ভাইয়ের দোকানে হিজাব কিনতে গিয়েছিল, কাপড় চুরি করার সময় ধরা খেয়ে বসে, তখন ওদের ভরা বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। কাজটা নিশ্চয়ই নওয়াব ভাই করেছে, তাই না রে? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? পাখি কিছুই বলল না, কিংবা প্রত্যুত্তরে জবাব দেওয়ার মতন প্রয়োজন বোধ মনে করল না। নীরবে ধানের কৌটো নিয়ে পাশ কাটিয়ে উঠে গেল। সংকীর্ণ মনে নির্বিঘ্নে ভাবান্তরে বসে। এত এত পাকনামি তাকে করতে বলেছে কে? অতিরিক্ত বেশি বোঝা ওর পছন্দ নয়, যেটা লোকটা প্রতিনিয়ত করে আসছে। আগামীকাল স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে মাঠ, খেলার মাঠ। সেখানে নিখিল সহ আরও অনেকে ক্রিকেট খেলছে। পাখি গলা উঁচিয়ে ডাকে। নিখিল ভাই, এই যে এখানে আমি, একটু কথা ছিল, শুনবেন? উনি হাতের ইশারায় বোঝালেন 1 মিনিট। পাখি গালে হাত দিয়ে রেন্দি গাছের মোটা শিকড়ের ওপর বসলো গিয়ে। ঠিক 1 মিনিট পর উনি হাঁপাতে হাঁপাতে এলেন, হাঁটু ভেঙে দম ছাড়েন। ওর পাশেই চট করে বসে পড়ে। শ্বাস কোনার ওঠানামা করছে। পাখির কাছে আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, পানি আছে রে, পানি? হ্যাঁ আছে। ব্যাগের চেন খুলে নিখিলের হাতে পানির বোতল দিতে দিতে শুধায়। খবরদার মুখ লাগিয়ে খাবেন না, এটা আমার বোতল, কাউকে দেই না। আপনি আমার প্রাণের ভাই বলে দিয়েছি। দাহাইরার মতন করছিস কেন? এই দেখ, মুখ লাগিয়ে তো খাচ্ছি না। সঙ্গ দোষের লোহা ভাসে, আপনি একদম ওনার মতো হয়ে যাচ্ছেন। কণ্ঠে তার আফসোস। কার কথা বলছিস? আবার কে? আপনার হিটলার বন্ধু, কথায় কথায় শাসায়, আবার বুলেটের মতন ধমক ছুড়ে, যেন তার কেনা সম্পত্তি। শেষের বাক্যটি ও বিড়বিড় করে বলল। নিখিল শুনল, তবে প্রত্যুত্তর করে না। সূর্যের কিঞ্চিত রশ্মি এসে ওদের মুখের ওপর পড়ল। নিখিল পানির বোতল পাখির দিকে এগিয়ে দেয়। নে, ব্যাগ ভরে রাখ। এখন বলি, কি এমন জরুরি প্রয়োজন ছিল যার জন্য খেলার মাঠ থেকে আমাকে ডাকতে হলো? পাখি আমতা আমতা করে বলে। আপনি কি এখন ফ্রি আছেন? সন্দিগ্ধ নজরে একবার পাখির হাঁসফাঁস করা মুখটা দেখে চিন্তিত চেতনাজনিত মনে ভাবে কিছু একটা। এরপরে অধর খুলে শুধান। না, এখন ফ্রি না। জরুরি কিছু বলবি? তেমন জরুরি না, আবার গা ঝেড়ে ফেলে দেওয়ার মতনও না, বড্ড প্রয়োজন। ঠিক আছে, দুপুরে ভাত ঘুম দিয়ে চলে আসিস। আচ্ছা। পাখি উঠে গেল, ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেঁটে চলল। পথমধ্যে আমিন ডাক্তার বাড়ির সামনে নওয়াফের সঙ্গে দেখা। হোয়াইট কালারের প্যান্টের সঙ্গে ব্ল্যাক কালারের শার্ট পরিহিত লোকটা শার্টের হাঁটা ফোল্ড করতে করতে এদিকে এগিয়ে আসছেন। পায়ে সাদা রঙের স্নিকার্স, শার্টের বোতাম পুরোপুরি সবগুলি খোলা। সেই খোলা অংশ দিয়ে অভ্যন্তরে থাকা সাদা রঙের টি শার্টটি দৃশ্যমান। বরাবরের মতন কানে ব্লুটুথ, হাতে দামি আইপ্যাড, বাম হাঁটিতে কালো বেল্টের মোবাইল ঘড়ি। নিতান্ত নিখুঁত সৌন্দর্যের সুপুরুষ বটে, তবুও কিশোরীর ওনাকে দেখে ভয় হয়, বড্ড ভয়। কেননা সুন্দর স্মার্ট পুরুষরা প্লেবয় টাইপের হয়। লোকটা ওকে এখনো পর্যন্ত দেখেনি, তবে পাখি দূর হতেই ওনাকে দেখে ফেলল। কড়া পারফিউমের ঘ্রাণও পাচ্ছে। উনি দেখার আগে ঝটপট ও একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ল। সামনে ঘন ঘন সুপারি চারা, ওই লম্বা লম্বা পাতাদের আড়ালে ও ঝটপট লুকিয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে গেল, লোকটা গেল কিনা ও উকি মেরে দেখতে চাচ্ছিল। তখনই লোকটার আগমন ঘটে। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে উনি আচমকা ওর গায়ের ওপর ঝুঁকে বসলো। তো কি দেখে ফেলেছি? পাখি অবিলম্বে হকচকিয়ে উঠল। আকস্মিক হতবিহলতায় বিমূর্ত, দু পা তৎপর দ্রুত পিছিয়ে যায়। ভয়াতুর চোখে ওনার দিকে একবার তাকিয়ে বুকে থুতু ছিটায়। আমাকে খুঁজছিলি? পাখি আমতা আমতা করলো, হাবলার মতন মাথা চুলকালো, দাঁত বের করে বলল। কই না তো। লোকটাকে কতটুকু বিশ্বাস করাতে পারলো ওনার বাহ্যিক ভঙ্গিমায় তার স্ফূর্তি হয় নয়।
চোখের সামনে দেখতে পেল গাঁদা ফুল গাছ। তৎপর ওর অধরের কোণে হাসির রেখা ফুটে ওঠে। হাতের ইশারায় ফুল দেখালো। ওইটা নিতে এসেছিলাম। গাধা ফুল? পাখি মাথা নাড়ালো। হ্যাঁ, তুইও যেমন গাধি, ফুলটাও তেমন গাধা। আর আপনি সবচেয়ে বড় গাধা। হ, বিয়ের পর আমি হব গাধা, তুই হবি গাধার বউ, বড় গাধি। অমনি পাখির গতকাল রাতের কথাগুলি মনে পড়ে গেল। ওনার সেই কঠিন হুঁশিয়ারে, রক্তিম নিগুড়ো চোখ, শাসিয়ে যাওয়া দৃশ্যগুলি ওর অন্তরে ঝড় তুলে দেয়। সঙ্গে সঙ্গে ও পিছুপা হয়ে যায়। লোকটা কপলদয়ে ঈষৎ ভাঁজ দিয়ে বলে, আজ আমাদের দেখা হওয়ার কথা, মনে আছে তো পাখি? ঠিক রাত 12টায়, 1 মিনিটও যেন লেট না হয়। ট্রাস্ট মি। তাহলে তোকে যে কি করব তা আমি নিজেও জানি না। এরপরে লোকটা স্বাচ্ছন্দ্য চিত্তে 2 আঙুল মুখে ভরে শীষ বাজাতে বাজাতে চলে যায়। শীষের সঙ্গে অধরের কোণে গানের সুরও তুলে ধরে। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়। পাখি স্তব্ধ, নিস্তেজ হয়ে থাকে কতক্ষণ। ওনার গান শুনে কান স্তব্ধা দিয়ে যাওয়ার জোগাড়। হুশ আসতে বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি ফিরে ভয়ে ভয়ে। বেলা 3টে, ভাত তেমন খেতে পারল না। গলা দিয়ে নামলে তো চিন্তায় চিন্তায় অস্থিরতা বাড়ে। জানে না আগামীতে কি করবে, তবে ঝড় আসবে, বিরাট বড় ঝড়। তাকে শক্ত থাকতে হবে। কোনো ঝড়ে যেন ওকে নাড়াতে না পারে, সেদিকে বিচক্ষণ মনে সতর্ক থাকতে হবে। বিকেল 4টের দিকেও নিখিলদের বাড়ি গেল। ইচ্ছে আর মুস্কানকে পাওয়া গেল না। বাড়িতে কেবল নিখিলকে একা দেখা গেল। লোকটা শেষ বিকেলে খেতে বসেছে, তাও উঠোনের মাঝে রোদে বসে। পাখি শুধালো, নিখিল ভাই, ভাত খাওয়ার জন্য আর কোনো জায়গা পেলেন না? রোদে বসে ভাত খেতে দারুণ লাগে, তুই এসে বস না। পাখি বৈঠকখানায় গিয়ে বসলো। ওনার কাছে গেল না, ঘরের মধ্যে উকি দিল। ইচ্ছে মুচকান আপা কই? তালুকদার বাড়ি। শীত তো আসেনি, অমন রোদে বসে ভাত খাচ্ছেন কেন? ছায়ায় আসেন। নিখিল শুনল। চেয়ার টেনে পাখির মুখোমুখি হয়ে বসলো। ভাত খাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে মোবাইল নিয়ে বসলো। নিখিল বলল, এবার বল। পাখি জিভ দিয়ে অদর ভেজায়, বুক ফুলিয়ে লম্বা দম ছেড়ে নিয়ে বলতে শুরু করে, নিখিল ভাই, আপনি সম্পর্কে যাই হন, আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতন শ্রদ্ধা ও সম্মান করি। সেই সম্মানের জায়গা থেকে আজ এসেছি। আপনি আমাকে বাঁচান, ভয়াবহ বিপদের মধ্যে পড়েছি। কাটার মতন গলায় গেঁথে আছে, না পারছি ফেলতে, না পারছি গিলতে। তোর কথা বুঝতে পারছি না, বুঝিয়ে বল, কিসের বিপদের কথা বলছিস? আপনার বন্ধু নাওফ ভাই গতকাল রাতে আমাকে প্রেমপত্র দিয়েছে। তার উপর রাতে আবার পুকুর পাড়ে ডেকে নিয়ে হুমকি ধামকি দিয়েছেন। আমি যদি তার প্রস্তাবে রাজি না হই, উনি সোজা তুলে নিয়ে যাবেন। আপনি তো জানেন আমি কেমন মেয়ে, আপনার খালা কেমন। একবার জানতে পারলে আমাকে জিন্দা কবর দেবে। আমি আমার আম্মাকে ভালোবাসি যেমন, তেমনি বাঘের মতন ভয়ও পাই। যতটা ভয় আমার জন্মদাতা পিতা কেউ পায় না। উনি এসব জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার ওপর আপনার বন্ধু এসে কঠিন হুঁশিয়ারি আমাকে দিতে পারে না, জোর জুলুম করতে পারে না। আমারও মনে আছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। ইচ্ছের বিরুদ্ধে জোর করতে অন্তত উনি পারেন না। তার ওপর ওনার বয়স দেখেছেন 30+, সেখানে ওনার অর্ধেক বয়স আমার। অতএব আমি তার প্রস্তাবে রাজি না। আপনি আমার পক্ষ হয়ে দয়া করে ওনাকে না বলে দেবেন। ওনার সামনে দাঁড়ানো আমার শক্তি সাহস একটুও নেই। আমি আমার বাবা মার সম্মানের কথা চিন্তা করছি, সেখানে এসব হারাম কাজে আমি জড়াতে পারবো না। ওনাকে আপনি প্লিজ এসব বুঝিয়ে বলবেন। ওনার সবচেয়ে কাছের বন্ধু আপনি। আপনি বললে উনি নিশ্চয়ই বুঝবেন, মানবেন। নিখিল বিজ্ঞ লোকের মতন বলে, দেখ পাখি, তুই যা বলছিস 100% সঠিক। তুই এত সুন্দর করে কথা বলতে পারিস, ভাবতে পারিস, আগে বুঝিনি। কত সুন্দর চিন্তাধারা, পরিবারের সম্মানের কথা ভাবছিস। সত্যি তুই অনেক ভালো। আজ প্রথমবার দেখলাম তোর প্রতিভা। কে বলেছে তুই ছোট? বড্ড বড় হয়ে গেছিস। চমৎকার সাজিয়ে গুছিয়ে কথা বলতে শিখে গেছিস। তবে কিছু কথা বলার ছিল তোকে। আমি জানি তোকে এই কথাগুলো বলা উচিত নয়, তবে আমি নিরুপায়। আমি তোর ভাই না, ধন নওয়াফের বন্ধু হয়েই বলছি। নওয়াফ কিন্তু অত খারাপ ছেলে নয়। ছোটোবেলা থেকে একসঙ্গে আসি। ওর ভেতরে কোনো খারাপ কুৎসিত কিছু পাইনি। চমৎকার মানুষ, ওর সঙ্গে না মিশলে বুঝতে পারবি না। তবে একটু একরোখা, একগুঁয়েমি, এক কথার মানুষ। ও যেহেতু তোকে বলেছে তুলে নিবে, তাহলে নিবেই। এতে তুই যদি রাজি হোস বা না হোস তাতে ওর যায় আসবে না। সেটা আমি তুই কেউ ফিরাতে পারবো না। ওকে আমি ভালো করে চিনি, ভীষণ তেরা ছেলে। ওর মাথায় একবার যেটা চেপে বসে সেটা হাসিল করা ছাড়াও থামে না। শোন পাখি, মনোযোগ দিয়ে শোন।
নবাব খারাপ ছেলে নয়, উচ্চ শিক্ষিত, বংশ মর্যাদাপূর্ণ ভালো ছেলে, বড় পরোপকারী, দেখতে শুনতে ভালো। তার চেয়ে সত্যি কথা কি জানিস, ও তোকে পাগলের মতন ভালোবাসে। কতটা তোকে চাই যদি জানতি তুই অবাক হয়ে যেতিস। অন্তত এটুকু সত্যি, ও সত্যি সত্যি তোকে নিয়ে সিরিয়াস। আমি তোকে জোর করব না, তোর ইচ্ছে ও অনিচ্ছের দাম রয়েছে। মন যেটা চাই, মন যেটা বলে সেটা কর, তবে এমন কিছু করিস না যার জন্য অন্তত তোকে পস্তাতে কিংবা দুর্ভোগ পোহাতে হয়। পাখি কিছু বলার মতন খুঁজে পেল না। বৈঠকখানায় পা রাখতে লম্বাটে যুবকের সঙ্গে চোখাচোখি হয়। ও হা হয়ে গেল। অবাকতায় অধর 2 ইঞ্চি ফাঁক হয়ে এলো। তার মানে লোকটা এতক্ষণ ওর সব কথা বসে বসে শুনছে, গিলেছিল, আর সে কিচ্ছু টের পায়নি। পাখি পথ কাটিয়ে যেতে লাগলো, অমনি লোকটা ডেকে তোলে। দাঁড়া। চলতি পথে ও হঠাৎ থেমে পড়ে। লোকটা পিছুপা হয়ে ফিরে আসে। পাশাপাশি মুখোমুখি দুজনে। রাতে দরজা খোলা রাখিস, জরুরি কথা রয়েছে। দরজা খোলা রাখবো মানে কি? উনি কি রুমে ঢুকে পড়বে নাকি? ছি ছি ছি। আস্তা গাফিরুল্লাহ, আস্তা গাফির, তবা তবা। ছ্যা, ধ্যাত্তেরি, কেন যে সে নিখিল ভাইদের বাড়ি আসতে গেল? না আসলে এত সব হতো না। নিখিল ভাইদের বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে দিয়ে একটি সরু মাটির রাস্তা গিয়েছে। পাখি সেই জঙ্গলের রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল আর ভাবছিল আজ রাতে কি হবে। তখনই জঙ্গল ভিতরে কারো গোঙানির আওয়াজ পাওয়া গেল। পাখি আশপাশ তাকালো, কোথাও কোনো শব্দের উৎস খুঁজে পেল না। মনের ভুলভ্রান্তি মনে করে হাঁটতে শুরু করলো। খানিকটা হাঁটার পর আবারও সেই একই আওয়াজ উৎকর্ণে বাজে। ও হতাশ হয়, খুঁজে পায় না। আচমকা মনে হলো বাঁশঝাড়ের পাশে থাকা ঝোপঝাড়টি নড়ে চড়ে উঠল। ওখান থেকে শব্দের উৎস ভেসে আসছে। ও ধীরে ধীরে অগ্রসর হয় ওই দিকটিতে। খানিকটা পর এবার গোঙানির সঙ্গে কুরুচিপূর্ণ আওয়াজও আসছে। কচু পাতার বড় পাতাটি সরাতে দুটো নগ্নদের বীভৎস কুৎসিত দৃশ্যবলি স্ফুর্ত হয়। ওর পুরো শরীরে লোম দাঁড়িয়ে যায়, অতঃপর দেহ শিউরে ওঠে। তৎক্ষণাৎ দৌড়ে জঙ্গল থেকে দ্রুত বেরিয়ে আসে। অমন জঘন্য জিনিসটা কেন ও চোখে পড়ল? তাও পরিচিত মানুষের সঙ্গে। মেয়েটাও পরিচিত, ওরই ক্লাসমেট, নাম পুতুল, মেম্বারের মেয়ে। পাখির হঠাৎ পুতুলের ওপর ঘৃণা জন্ম নিল। পুতুল কিছুদিন আগে বলেছিল ও একটা ছেলেকে ভালোবাসে, সেটা ওকে প্রচণ্ড ভালোবাসে। তাহলে এই ভালোবাসাই বাসে ওরা? হঠাৎ ওর মনে নবাব ভাইকে নিয়ে কুচিন্তা, কুধারণা এলো। তাহলে উনি এই জন্য ওকে ভালোবাসতে চেয়েছিল, যাতে ওদের মতন ও ওসব কুৎসিত জঘন্য খারাপ কাজ ওনার সঙ্গে করুক। ছি, মরে গেলেও ও ওনাকে ভালোবাসবে না। দরকার পড়লে বিষ খাবে, ইঁদুরের বিষ। সেদিন বাসায় যাওয়ার পর পুরো 7 দিন স্কুল, কোচিং, এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের অবধি হয়নি। ওই দিন রাতেও সে ওর আম্মার ঘরের সঙ্গে ঘুমিয়েছে। লোকটা ওর আব্বার সঙ্গে কথা বলতে আসলে পাখি রুমের দরজা আটকে রাখতো, অন্ধকারে বসে থাকতো, কিছুতে যাতে ওনার সামনে পড়তে না হয়। পুরো 8 দিনের মাথায় ইচ্ছে আসলো ওদের বাড়িতে এসে। সে কি কথা, স্কুলে যায় না, কোচিং যায় না দেখে কতগুলি কথা শোনালো। পাখি বলল সে আর কোচিংয়ে যাচ্ছে না। ইচ্ছে কারণ জিজ্ঞেস করেছিল, পাখি কিছু বলেনি, মুখ অমানিসা করে রেখেছিল। যাওয়ার আগে ইচ্ছে ফিসফিস করে বলেছিল, নওয়াব ভাই তোকে কোচিংয়ে যেতে বলছে। তুই নাকি ওনার ভয়ে কোচিংয়ে যাচ্ছিস না। উনি বলছেন ওনাকে এত ভয় পাওয়ার প্রয়োজন নেই, সে নাকি মানুষ খায় না। আর হ্যাঁ, তোর টেবিলের উপরে একটা চিরকুট আছে, উনি দিয়েছেন, পড়িস কেমন। পাখি কিছু বলতে পারল না। মেয়েটা যেমন ঝড়ের গতিতে এলো তেমনি ঝড়ের গতিতে চলে গেল। মাথায় হাত দিয়েও বসে পড়ল। অপলক চোখে ছোট চিরকুটটির দিকে অসহায় নেত্রে চেয়ে রইল। ধরবে কি ধরবে না, পড়বে কি পড়বে না, তা নিয়ে ভীষণ মনোদ্বিধার মধ্যে রয়েছে। এত কৌতূহল, উৎকণ্ঠা নিয়ে বসে থাকতে আর পারল না। খুলে মেলে ধরল। রাতে অপেক্ষা করব, ঠিক টাইমে চলে আসবি, নয়তো বুঝিসই তো, সোজা তোর রুমে ঢুকে যাব। কেউ আর আমাকে মানাতে ফেরাতে পারবে না। পাখি কপাল চেপে ধরে। লোকটা এবার কোমরে আটসাট বেঁধে নেমেছে। ও কি বলবে সাজাতে লাগলো। রাতে ভাত খেলো না, গলা দিয়ে নামলে তো খাবে। কেবল 1 গ্লাস পানি খেলো। ঠিক রাত 12টায় লোকটা জানালা খুলে ডাকলো। পাখি। কোনো প্রকার সারা শব্দ পেলেন না। উনি ভারী আশ্চর্য হলেন। জানালা দিয়ে ঘরের ভেতরে ওকে দিলেন। পুরো বিছানা ফাঁকা। কোথায় তার মনোহরিণী, কোথায় সে প্রাণয়িনী? ভালো করে চোখ আশপাশ নাই। অমনি চৌকির নিচে ওড়নার একাংশ দেখা যায়। অধর চেপে বোকাটার কাণ্ডকলাপ দেখে তিনি খানিকটা হাসেন। লুকানোর মতন আর জায়গা পেল না। তিনি খ্যাক খ্যাক করে গলা ঝাড়েন। চৌকির নিচ থেকে বের হবি না, আমি সোজা রুমে এসে তোকে বের করব। যা বাবা, উনি দেখে ফেললো। কি কষ্ট করে সে চৌকির নিচে লুকিয়ে পড়ল, যাতে লোকটা খুঁজে না পায়। সেই উনি দেখেই ফেললেন, তাহলে এত কষ্ট করে লুকানোর লাভটা কি? জলদি পুকুর পাড়ে আসবি, একটু যেন লেট না হয়।
পাখি বসা থেকে উঠে দাঁড়ায়, পায়ের ধুলো গা হতে ঝেড়ে ফেলে তৎক্ষণাৎ কতক্ষণ নখ কামড়ে ভাবে, এরপরে দরজা চাপিয়ে বেরিয়ে পড়ে। ঠিক ওই দিনের মতন উনি ফোন ঘাঁটছেন, ও গলা খাকারি দেয়। প্যান্টের পকেটে উনি ফোন ঢুকিয়ে বলেন,